শহরে একের পর এক মেয়ে মিসিং। পুলিশ তদন্ত করতে করতে নাজেহাল। কেউ বা কারা মেয়েদেরকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। কিন্তু মেয়েরা কি আসলেই পালিয়ে যাচ্ছে, নাকি এর পেছনে আছে গভীর কোনো রহস্য? পুলিশ কি পারবে শহরের নিখোঁজ হওয়া মেয়েদের খুঁজে বের করতে? আর সেই মেয়েদের হয়েছিলটা কি জানতে হলে দেখতে হবে আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। হ্যালো প্রিয়জনেরা, আমি সাইফ আছি আপনাদের সাথে, আর চলে এসেছি 2025 সালে মুক্তি পাওয়া একটি অসাধারণ ক্রাইম থ্রিলার সিনেমা ভগবত চ্যাপ্টার 1 নিয়ে। তো চলুন আর কথা না বাড়িয়ে এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির শুরুতে 2009 সালে রবার্টসগঞ্জের রাতের সিন দেখানো হয়, যেখানে একটি মহিলা ছাদে দাঁড়িয়ে তার মেয়ে পুনামকে কল করছিল, কিন্তু পুনামের ফোন বন্ধ ছিল। তাদের বাড়িতে কারেন্টও ছিল না, আর পুনমের মা অনেক চিন্তায় ছিল। কিন্তু পুনমের বাবা বিষয়টাকে হালকাভাবে নেয়। পুনমের মা তাকে বলে আজ পুনম ডক্টরের কাছে যাওয়ার কথা, এতক্ষণে তো চলেও আসার কথা। পুনমের ভাই তার ফোনে কল করে, কিন্তু সেও তার ফোন বন্ধ পায়। পুনমের ভাই ডক্টরকে কল করতে চায়, কিন্তু তার মা বলে আমি জীবনকে বাইরে পাঠিয়েছি, সেও এখনো আসেনি। তখনই বাইরে বাইকের আওয়াজ শুনতে পাওয়া যায়। শব্দ শুনে পুনমের মা ভাবে যে পুনমকে পাওয়া গেছে। পুনমের মা বাবা বাইরে গিয়ে দেখে জীবন একা ফিরে এসেছে। জীবন পুনমের বাবা মাকে জানায় যে পুনমকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এরপর পুনমের ভাই কিছু লোক সাথে নিয়ে একটি ছেলেকে বস্তায় করে ওই এলাকার নেতার সামনে নিয়ে আসে। এরপর পুনমের ব্যাপারে জিজ্ঞেস করে। ওই ছেলেটি বলে সে পুনমের ব্যাপারে কিছুই জানে না। তখন ওই নেতার লোকেরা সহ পুনমের ভাই তাকে মারতে শুরু করে। পরদিন সকালে পুনমের নিখোঁজের বিষয়টি নিয়ে পুরো শহরে ওই নেতার লোকজন সহ জনগণ অবরোধ করে, গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। এরপর লখনৌ পুলিশ স্টেশনের সিন দেখানো হয়, যেখানে বিশ্বাস ভাগবত নামের একজন পুলিশের ওপর তার বস রাগারাগি করছিল, কারণ বিশ্বাস আসামিকে মেরে হাড়গোড় ভেঙে দিয়েছে। বিশ্বাস বলে আমি শুধু তার কলারটা ধরেছি, সে নিজেই সিঁড়ি থেকে পড়ে গেছে। বিশ্বাসের বস বলে হাড় না হয় সিঁড়ি থেকে পড়ে ভেঙেছে, কিন্তু পাঁজরের কিভাবে হলো? বিশ্বাস বলে সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পর হয়তো কোনো পাথরের সাথে আঘাত লেগেছে। তার বস রেগে বলে আইন নিয়ে মজা করো না। এরপর বস বিশ্বাসকে বাইরে দাঁড়াতে বলে। কিছুক্ষণ পর তার সিনিয়র এসে তাকে বলে অনেক কষ্টে সাসপেন্ড আটকে দিয়েছি, কিন্তু বিশ্বাসকে রবার্টগঞ্জে ট্রান্সফার করা হয়েছে। বিশ্বাস তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে একটি নতুন শহরে শিফট হয়। এইখানে পুনমের বিষয়টি নিয়ে হাঙ্গামা হচ্ছিল। বিশ্বাস সেখানে এলে মাহাতো নামের একজন পুলিশ তাকে বলে পুনম মিশ্রা নামের একটি মেয়ের কেস নিয়ে এই শহরে গন্ডগোল হচ্ছে। বিশ্বাস জিজ্ঞেস করে কে এই পুনম মিশ্রা? মাহাতো তাকে বলে পুনম মিশ্রা 28 বছর বয়সের একটা মেয়ে। বাড়ি থেকে 5,000 টাকায় কিছু গহনা আর বিয়ের শাড়ি নিয়ে 5ই অক্টোবর নিখোঁজ হয়ে গেছে। সিম্পল কেস, কোনো ছেলের সাথে পালিয়ে গেছে। বড় বোনের বিয়ে হয়নি, তার বয়স 28, তাই সামনে যাকে পেয়েছে তার সাথেই পালিয়েছে। এইটা শুনে বিশ্বাস মাহাতো বলে আপনার বিয়ে হয়েছে? এইটা শুনে সেখানকার বাকি পুলিশেরা হাসতে থাকে। তখন একজন পুলিশ বলে মেয়েটি একদম নিশাচর প্রকৃতির ছিল, দিনরাত ফোন কানে নিয়ে ছাদে হাঁটত। বিশ্বাস জিজ্ঞেস করে কার সঙ্গে কথা বলতো? ওই পুলিশ কিছুই বলতে পারে না। বিশ্বাস বলে কল রেকর্ড তো আছে আপনাদের কাছে। মাহাতো তাকে বলে মাত্রই কল রেকর্ড পেয়েছি, আর নেতাজির কারণে পুরো এলাকাটাই গরম হয়ে আছে। বিশ্বাস পরদিন নেতাজি আর পুনম মিশ্রার ফ্যামিলিকে থানায় নিয়ে আসতে বলে। এরপর বিশ্বাস তার কেবিনে যায়। অনেক রাত হয়ে যাওয়া স্টেশনে কোনো পুলিশ ছিল না। সেখানে একটি খামে পুনমের কল রেকর্ড ছিল। বিশ্বাস সেটা খুলে চেক করে এবং সেখানে কিছু নাম্বার মার্ক করে। এরপর বিশ্বাস মাহাতোকে কল করে। ফোনে বিশ্বাসের গলা শুনে সে লাফিয়ে ওঠে। বিশ্বাস বলে পুনম মিশ্রার একজনের সঙ্গে বারবার কথা হয়েছে। তুমি যদি কল রেকর্ডটা চেক করতে, তাহলে এই কেস অনেক আগে সলভ হয়ে যেত। তোমাকে একটি নাম্বার দিচ্ছি, কালকের মধ্যে এই নাম্বারের সম্পূর্ণ ডিটেলস আমাকে দেবে। পরদিন সকালে পুলিশ স্টেশনের সামনে পুনমের ফ্যামিলি আর নেতা আসে। সাথে নেতার লোকজন এসে মিছিল করতে থাকে। তখন বিশ্বাস সেখানে আসে। বিশ্বাস মাহাতোকে জিজ্ঞেস করে আজ কি নেতার বিয়ে? মাহাতো বলে না তো। বিশ্বাস বলে তাহলে বরযাত্রী এখানে কি করছে? মাহাতো বলে নেতাকে 11টায় থানায় নিতে আসতে বলেছিলাম। এটা শুনে নেতার লোকেরা 9টায় এখানে চলে এসেছে। বিশ্বাস তাদেরকে ভেতরে রাখতে বলে। এরপর নেতা আর পুনমের ফ্যামিলিকে বিশ্বাসের রুমে আনা হয়। নেতা সেখানে এসে বিশ্বাসের সঙ্গে উঁচু গলায় কথা বলতে থাকে। এতে বিশ্বাস রেগে গিয়ে তাকে থামিয়ে দেয়। নেতা চেয়ারে বসতে চায়, কিন্তু বিশ্বাস তাকে বলে আমি বসতে বলিনি। নেতা বলে আমাদের শহরের মেয়েদেরকে ভাগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। বিশ্বাস বলে ষড়যন্ত্র আপনার মতো লোকেরা করে, পুনম হয়তো ভালোবাসার টানে পালিয়েছে। তখন পুনমের বাবা বলে আমার মেয়ে এমন নয়। এরা বলে সে কাঁদতে শুরু করে। বিশ্বাস তার কাছে গিয়ে বলে আমি আপনার কষ্ট বুঝতে পারছি, আমিও একটি মেয়ের বাবা। পুনমের বাবা বলে 10 দিন ধরে আমার মেয়ে হারিয়ে গেছে, আপনি একটা ডেট বলে দিন, আমি পুনমের মাকে গিয়ে বলে দেব যে এই দিনে তার মেয়ে ফিরে আসবে। বিশ্বাস তাকে বলে 15 দিনের মধ্যে আপনার মেয়ে বাড়ি ফিরে আসবে। এরপর পুনমের বাবা চলে যায়। এরপর বেনারসে 2009 সালের অক্টোবরের সিন দেখানো হয়, যেখানে একটি মেয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল।
তখন একটি ছেলে তার সামনে চলে আসে, যার ফলে মেয়েটি সাইকেল থেকে পড়ে যায়। ছেলেটি তার জিনিসপত্র তুলে দিতে সাহায্য করে, আর ছেলেটি তাকে বলে, সন্ধ্যা চৌহান তাই না? মেয়েটি বলে, হ্যাঁ। আর তুমি নিশ্চয়ই বানোয়ারিলাল? ছেলেটি হেসে বলে, আমি বানোয়ারিলাল নই, আমি সমীর। মেয়েটি তখন বলে, আমিও সন্ধ্যা নই। খাবার আর অজুহাত দুটোই বানোয়ারিলাল খারাপ বানায়। সমীর বলে, বানাই না, আমি পড়াই সায়েন্স। মেয়েটি বলে, আমি একদমই সায়েন্স পছন্দ করি না। সমীর বলে, কোনো ব্যাপার না, আমি তোমার ভবিষ্যৎ বদলে দেব। এরপর থেকে প্রতিদিন ওই মেয়েটির যাওয়ার রাস্তায় সমীর দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে থাকে। মেয়েটি তাকে দেখে হাসে, কিন্তু কথা বলে না। একদিন মেয়েটি সমীরকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে। তখন সমীর তার সামনে এসে দাঁড়ায়। মেয়েটি সমীরকে বলে, সন্ধ্যা নামের সাথে আড়ি আছে নাকি? সমীর বলে, আসল নাম তো তুমি বলছোই না, কথা তো বলতে হবে। মেয়েটি বলে, বেশি হিরো হওয়ার চেষ্টা করো না, প্রথমে নাম জেনে নেবে, তারপর বলবে দেখা করো, এরপর আই লাভ ইউ বলবে। সমীর বলে, অবশ্যই বলবো, মিথ্যা তো আর বলতে পারি না। কাল সন্ধ্যায় আমি গঙ্গার ঘাটে যাচ্ছি, তুমি কি আসবে? মেয়েটি বলে, তুমি গিয়ে তোমার পাপ ধুয়ে নিও। সমীর বলে, আমি তো সুইসাইড করতে যাচ্ছি। মেয়েটি বলে, কিন্তু সুইসাইড নোটে সঠিক নাম লিখে নিও, মীরা। এরপর মেয়েটি চলে যায়। সমীর তার নাম জেনে খুবই খুশি। এদিকে বিশ্বাস তার গাড়িতে উঠছিল, তখন মাহাতো এসে তার কল রেকর্ডস দেখায়। বিশ্বাস সেটা চেক করে পুনমের বাবাকে ডাকতে বলে। এরপর বিশ্বাস পুনমের বাবাকে বলে, এটা পুনমের মোবাইলের কল রেকর্ডস, রাত 2টার সময় 40 মিনিট করে কথা হতো। 7 বার এই নম্বর থেকে কল করা হয়েছে, আর এই নাম্বার আব্দুলের নয়, প্রবীণ নামের এক লোকের। এই প্রবীণ কে? পুনমের বাবা বলে, জানি না। বিশ্বাস বলে, নেতাজিকে জিজ্ঞেস করুন, সে হয়তো কিছু জানে। পুনমের বাবা হাত জোর করে তার মেয়েকে খুঁজতে বলে। বিশ্বাস বলে, 15 দিনের কথা তো বলেইছি। এরপর বিশ্বাস আর মাহাতো প্রবীণের কাছে যায়। প্রবীণ বসে মদ খাচ্ছিল, আর মাহাতো প্রবীণকে ডাক দিয়ে বলে, রবার্টসগঞ্জ পুলিশ। সেখানে থাকা ছোট একটি ছেলে তাদের বলে, একে নিয়ে যাও তো, সে মেয়েদেরকে ভাগিয়ে নিয়ে আসে। এইটা শুনেই প্রবীণ দৌড় দেয়, তার পেছনে পেছনে মাহাতো যায়। প্রবীণ বলে যে সে মেয়েটিকে তার বাবা মায়ের কাছে দিয়ে দিয়েছে এবং সে মেয়েদেরকে বিক্রি করে। মাহাতো জিজ্ঞেস করে, তুই তাকে বিয়ের জন্য ভাগিয়ে আনিসনি? প্রবীণ বলে, 9 বছরের বাচ্চাকে কিভাবে বিয়ে করব? প্রবীণ সেখান থেকে পালানোর চেষ্টা করলে বিশ্বাস তাকে ধরে ফেলে আর থানায় নিয়ে যায়। পুনমের ছবি দেখিয়ে তার ব্যাপারে জিজ্ঞেস করে। প্রবীণ বলে, আমি জানি না। মাহাতো তাকে একটা চড় মেরে বলে, এই নাম্বার তোর না? প্রবীণ স্বীকার করে। এরপর সে বলে, কৌশল্যার কি কোনো খোঁজ পাওয়া গেছে স্যার? বিশ্বাস জিজ্ঞেস করে, কে কৌশল্যা? প্রবীণ বলে, কৌশল্যা আমার বোন। মাহাতো জিজ্ঞেস করে, তার সাথে এই কেসের কি সম্পর্ক? প্রবীণ বলে, আমার নামে সে এই সিম ইউজ করত। আমি পুনমের সঙ্গে দেখা করতে চাই, সে হয়তো জানবে কৌশল্যা কোথায়। সে 7 মাস ধরে নিখোঁজ। প্রতিদিনের মতো সেদিনও সে কাজে গিয়েছিল, কিন্তু আর ফিরে আসেনি। আমি এফআইআরও করিয়েছিলাম 22 ফেব্রুয়ারি। প্রবীণ এফআইআর এর কাগজও দেখায়। এইটা দেখে বিশ্বাস একটু চিন্তায় পড়ে যায়। এদিকে সন্ধ্যাবেলা সমীর গঙ্গা ঘাটে বসেছিল, তখন মীরা সেখানে আসে। সমীর তার দিকে তাকিয়েছিল, আর মীরা বলে, কি হয়েছে, কখনো মেয়ে দেখনি? সমীর বলে, দেখেছি, তবে কেউ এইভাবে দেখা করতে আসেনি। প্রথম তুমি এলে, তাই অনেক ভালো লাগছে। মীরা হেসে বলে, আমাকে এভাবে দেখো না। সমীর বলে, কিভাবে দেখব? এইখানে বোঝা যায় যে মীরা আর সমীর একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। সমীর মীরার হাত ধরতে যায়, তখন কিছু লোক এসে তাদেরকে আলাদা করে। সমীরকে কিছু লোক ধরে তার মুখে কালি মাখিয়ে দেয়, আর মীরাকে কিছু মহিলা টেনে সেখান থেকে নিয়ে যায়, কারণ গঙ্গার ঘাটের মতো জায়গায় বসে তারা ডেটিং করছিল। এরপরের দিন আমরা দেখি বিশ্বাস কৌশল্যার সিমের কল রেকর্ডে কিছু নাম্বার মার্ক করে মাহাতোকে কল করে। মাহাতো বলে, আপনি তো সেশনে গিয়েছিলেন। বিশ্বাস বলে, সেশনে আমি গেছি, তুমি নাও, নাম্বার নোট করো। এই 2টি নাম্বারের সাথে প্রায় কৌশল্যার কথা হয়, নাম্বার চেক করো। পুনমের বাবা পুনমের খোঁজের আশায় পুলিশ স্টেশনে বসেছিল। মাহাতো তাকে বাড়ি যেতে বলে। এরপর রাতে মীরা সমীরকে কল করে কাঁদতে থাকে। সমীর বলে, এইসব ভুলে যাও, ছোটবেলার স্কুলে অনেক মার খেয়েছি, অভ্যাস আছে, আর এইবার তো এর কারণটাও সুন্দর ছিল। মীরা তাকে জিজ্ঞেস করে, অনেক ব্যথা হচ্ছে? সমীর বলে, হ্যাঁ ব্যথা তো হচ্ছে, কেউ যদি ভালোবেসে ওষুধ দিয়ে দিত। মীরা তখন তাকে মোবাইলে কিস করে। তখন সমীর আর মীরার মধ্যে একটা সুন্দর মুহূর্ত দেখতে পাই আমরা। পরদিন সকালে বিশ্বাস বক্সিং করছিল, তখন মাহাতো কল করে বলে, ওই 2 নাম্বারের ডিটেলস পেয়ে গেছি আমি, একজনের নাম সন্ধ্যা। এইটা শুনে বিশ্বাস বলে, আরও একজন মেয়ে? মাহাতো বলে, না না, একজন ছেলেও আছে, ধলপুরের সন্তোষ পূজারী নাম। এরপর বিশ্বাস পুলিশ নিয়ে সন্তোষ পূজারীর বাড়িতে যায়। পুলিশ সন্তোষের বাবাকে তার ছেলে সন্তোষকে ডাকতে বলে। সন্তোষের বাবা বলে, প্রথমত সন্তোষ কোনো ক্রিমিনাল নয় যে আপনি এভাবে কথা বলবেন। একটি প্রাথমিক স্কুলে পড়াতো আমার মেয়ে, 1 বছরের বেশি হয়েছে সে নিখোঁজ। আমি কিভাবে বলবো সে কোথায়? তাকে খোঁজা তো দূরের কথা, আপনারা তো জানেনই না যে সে ছেলে নাকি মেয়ে।
আপনারা অনেক ভালো কাজ করছেন। এইটা শুনে বিশ্বাস অনেক লজ্জিত হয়ে সেখান থেকে চলে যায়। সন্তোষও তাহলে একজন মেয়ে ছিল। এরপর পুলিশ সন্ধ্যার বাড়িতে যায়। সেখানে তারা জানতে পারে যে সন্ধ্যা অনেক আগেই বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। এরপর তাদের থেকে ডিটেলস নিয়ে পুলিশরা যেইখানে যায় সব জায়গাতে গিয়ে জানতে পারে যে ওই বাড়িগুলোর মেয়েরা অনেক আগে নিখোঁজ হয়েছে। বিশ্বাস জানতে পারে তারা এখানে আসার আগেই এই শহরে পুনমের মতোই আরো অনেকগুলো মেয়ে নিখোঁজ হয়ে গেছে, যাদের খোঁজ এখনো পাওয়া যায়নি। বিশ্বাস সবগুলো মেয়ের ছবি তার স্টেশনের মিসিং বোর্ডে টাঙিয়ে দেয়। বিশ্বাস বলে 7 দিন আগে একটি মিসিং রিপোর্ট আসে, যেখান থেকে কৌশলার ব্যাপারে জানা যায়, কিন্তু সেও নিখোঁজ। কৌশল্যা থেকে সন্ধ্যা, নিশা, মালতী, পূজা সবাই নিখোঁজ। তাদের সবার কাহিনী একই, তারা বাড়ি থেকে কাজে বেরিয়েছে কিন্তু বাড়িতে আর ফেরেনি। যদি মেয়েদেরকে খুঁজতে হয় তাহলে আগে তাদের মধ্যকার কানেকশনটা খুঁজতে হবে। মাহাতো বলে সব মেয়ের সাথে কোনো না কোনো কিছুর কানেকশন আছে, এমন তো মনে হয় না। বিশ্বাসের কারণ জিজ্ঞেস করলে মাহাতো বলে অনেক বছর আগে কান্নচের কাছে সিক্রি নামের একটা জায়গা ছিল, সেখানেও এইরকমই কিছু হয়েছিল। 14-15 বছরের 7-8 জন মেয়ে নিখোঁজ হয়েছিল। তাদেরকে অনেক খোঁজা হয়েছে কিন্তু কাউকেই খুঁজে পাওয়া যায়নি। তারপর একদিন মন্দিরের পর্দায় আগুন লেগে যায়। সবাই আগুন নেভানোর জন্য ছোটে, কিন্তু আগুন নেভানোর বদলে তা আরো জ্বলে ওঠে। মন্দিরের পাশের কুঠির ছিল, আস্তে আস্তে সেখানেও আগুন লেগে যায়। ওই কুঠির যখন পুড়ে যায় তখন সেটার ভেতর থেকে 3টি মেয়ের কাপড় পাওয়া যায়। তখন বুঝতে পারা যায় কেউ একজন ছিল যে তন্ত্রমন্ত্র করত। মানুষ বলতো কোনো নরপিশাচ ছিল যে মেয়েদেরকে বলি দিয়ে তাদের পুরুষত্ব ফিরিয়ে আনত। এইটা শুনে বিশ্বাস বলে 1984 সাল, পণ্ডিত দীক্ষিত। এইটা শুনে মাহাতো জিজ্ঞেস করে, হ্যাঁ স্যার, আপনি এই ব্যাপারে জানতেন? বিশ্বাস বলে এইসব তন্ত্রমন্ত্র মিথ্যা ছিল। আজ পর্যন্ত তাদের মধ্যে একজন মেয়েকেও পাওয়া যায়নি। আমি 17 বছরের ছিলাম আর আমার বোন 13 বছরের ছিল। সে ওই 8 জনের মধ্যেই একজন ছিল। এইটা বলে বিশ্বাস সেখান থেকে উঠে চলে যায় আর মাহাতো অবাক হয়ে যায়। পরদিন একটি কনস্টেবল বিশ্বাসকে বলে সন্ধ্যার বাড়ির গলিতে যে নাম্বার পাওয়া গেছে তার মধ্যে একটি কবিতা শাস্ত্রী নামের এক ফটোগ্রাফার মহিলার, আর মানোয়ালাদের বাড়িতে একটা দোকানও আছে। বিশ্বাস বলে মানোয়ারি প্রদেশের সব থেকে বড় রেড লাইট এরিয়া। এই মেয়েদের মাঝে আমি যে কানেকশনটা খুঁজছিলাম সেটা মানোয়ারি ছিল। ম্যাক্সিমাম কল এক্সচেঞ্জ মানোয়ারির আশেপাশেই ছিল। বিশ্বাস সব পুলিশকে মানোয়ারির প্রতিটি কোণায় তল্লাশি চালাতে বলে। এরপর পুলিশরা মানোয়ারির রেড লাইট এরিয়াতে গিয়ে সব ইনফরমেশন কালেক্ট করে। মাহাতো বিশ্বাসকে জানায় যে কবিতা শাস্ত্রী নেপাল থেকে বিয়ের ফটো আর ভিডিও বানাতো। বিশ্বাস তাকে বলে কবিতা ফিরে এলেই মাহাতো যেন তাকে থানায় রাখে। এরপর বিশ্বাস তার বসকে বলে এই মেয়েদের কল রেকর্ড থেকে আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট তথ্য পেয়েছি। মানোয়ারিতে সাসপেক্ট হিউজ প্রস্টিটিউশন র্যাকেট চালায়। আমরা কাল রেড করব আর আমার পুরো বিশ্বাস আমরা সেখান থেকেই ওই মেয়েদের কাছে পৌঁছে যাব। পরদিন রাতে পুলিশ মানোয়ারির প্রস্টিটিউশনে রেড করে সব ছেলে মেয়েদেরকে পুলিশ স্টেশনে নিয়ে আসে। ওই মেয়েদের মধ্যে ওই নিখোঁজ 8 জনের কেউই ছিল না। এরপর বিশ্বাস প্রবীণের কাছে আসে। হাত তোলা এখন মানা, কারণ সেশন চলছে। এরপর বিশ্বাস আসে, তাকে দেখে প্রবীণ ভয় পেয়ে যায়। আপনার কিছু জিজ্ঞেস করার আগেই আমি সব বলে দিচ্ছি, বলে ওঠে প্রবীণ। আমি ছোটখাটো কাজ করি, আমার ফ্যামিলি আছে, সব মেয়ে বাইরে থেকে আসে, এখানকার কোনো মেয়ে আমার কাছে নেই। এই মেয়েদেরকে হয়তো মুম্বাই বা দুবাই এইসব জায়গায় পাওয়া যাবে। এরপর বিশ্বাস চলে যায়। এটা দেখে প্রবীণ খুব খুশি হয় আর মাহাতোকে বলে, স্যার আমার স্ত্রীরও একটা সেশন করিয়ে দিন, সে অনেক রাগী। তখন বিশ্বাস আবার ফিরে এসে প্রবীণকে অনেক মারে। এরপর বলে আজ থেকে বাচ্চাদের নিয়ে কোনো বিজনেস করবি না। রাতে বিশ্বাস অনেক আপসেট ছিল। সিন ফ্ল্যাশব্যাকে যায় যেখানে ছোটবেলায় বিশ্বাস আর তার বোন ব্যাডমিন্টন খেলছিল। তখন হঠাৎই কর্ক গাছে আটকে যায়। তার বোন তখন দোকান থেকে কোক কিনতে যায়, কিন্তু এরপর তার বোন আর ফিরে আসেনি। পুলিশও তাকে খুঁজে পায়নি আর সিন প্রেজেন্টে চলে আসে। বিশ্বাস এইসব ভেবে অনেক আপসেট হয়। পরদিন বৃষ্টি হচ্ছিল আর আমরা সমীর আর মীরাকে একসাথে দেখতে পাই। সমীর আর মীরা বৃষ্টিতে ভিজছিল। বৃষ্টি ভেজা এই চমৎকার মুহূর্তে সমীর মীরাকে বিয়ের জন্য প্রপোজ করে। মীরাও এতে রাজি হয়ে যায় আর এরপর রাতে বিশ্বাস কবিতার ফটোশপের বাইরে দাঁড়িয়েছিল। কবিতা তার ফটোশপ বন্ধ করে চলে যাচ্ছিল। এইটা দেখে বিশ্বাস মাহাতোকে কল করে বলে যে কবিতা নেপাল থেকে ফিরে এসেছে। এরপর বিশ্বাস কবিতাকে ফলো করে তার বাড়ির সামনে যায় আর মাহাতোকে পুলিশ ফোর্স নিয়ে আসতে বলে। সব পুলিশ কবিতার বাড়িতে ঢুকে তার ঘর সার্চ করতে থাকে। মহিলা পুলিশ ভেতর থেকে কবিতার ছেলেকে বের করে আনে। বিশ্বাস কবিতার ছেলেকে শুয়ে পড়তে বলে। এরপর সে কবিতাকে জিজ্ঞেস করে, নেপাল থেকে কবে এসেছেন? পুলিশ স্টেশনে আসতে বলা হয়েছিল, আসেননি কেন? এরপর মাহাতো কবিতাকে কল লিস্ট দেখায় আর জিজ্ঞেস করে চন্দ্রপাল কোথায় আর তাকে কোথায় বিক্রি করেছেন। কবিতা বলে, কে চন্দ্রপাল? আমি কোনো চন্দ্রপালকে চিনি না। বিশ্বাস তখন কবিতার কাছে তার ফোন চায়। এরপর বিশ্বাস ওই লিস্টের থেকে চন্দ্রপালের নাম্বার ডায়াল করলে তার ফোনে সূর্য নাম আসে।
বিশ্বাস জিজ্ঞেস করে, এই চন্দ্রটা সূর্য কিভাবে হয়ে গেল? কবিতা বলে, এইটা সূর্য জয়সওয়াল। 2 মাস আগে তার সাথে আমার কথা হতো। বিশ্বাস জিজ্ঞেস করে, তার সাথে বিজনেস করেছেন? কবিতা বলে, সে আমার বন্ধু, তবে এখন আর কথা হয় না। বিশ্বাস জিজ্ঞেস করে, সে কোথায়? কবিতা বলে, জানি না, শুধু চিন্তা হালকা, এতটুকুই। বিশ্বাস তখন বলে, কল রেকর্ড তো অন্য গল্প বলছে। কবিতা বলে, আমার শপে সে ফটো প্রিন্ট করাতে এসেছিল, তারপর আমাদের বন্ধুত্ব হয়। এরপর থেকে সে আমার শপে আসতো আর আমার বাড়িতেও আসতো। আপনি চাইলে আমার স্টাফদেরকে জিজ্ঞেস করতে পারেন। বিশ্বাস বলে, ঠিক আছে, সেখানে গিয়ে আমরা ওই ফটোশপগুলো দেখে নেব। পরদিন পুলিশরা কবিতার শপে গিয়ে সবাইকে জিজ্ঞাসাবাদ করে। কবিতা বিশ্বাসকে ওই ফটোগুলো দেয়, আর ওই ফটোগুলো ঝাপসা রাস্তা আর বাইকের ছবি। কবিতা বলে, আমার তখনই বোঝা উচিত ছিল, এই জন্য এগুলো কখনো নিতেও আসেনি। এইসব দেখে বিশ্বাস একটু চিন্তায় পড়ে যায়। একটা কনস্টেবল জানায় 2টি নাম্বার আউট অফ সার্ভিস দেখাচ্ছে। বিশ্বাস তাকে বলে, যদি অ্যাক্টিভ হয় তাহলে দ্রুত জানানো যেন হয় তাকে। এদিকে সমীর মীরাকে জিন্স আর একটা টি-শার্ট গিফট করে। মীরা ওই পোশাক পরে সমীরের কাছে আসে। এরপর তার একটা ধাবায় বসে। মীরা বলে, আমি ক্লাস 10-এ একবার আমার ফ্রেন্ডের জিন্স পরেছিলাম, এতে আমার বাবা আমাকে অনেক বকেছিল। এরপর আমি আর কখনোই জিন্স পরিনি। এরপর মীরা তাকে ধন্যবাদ জানায়। সমীরের মুড অফ ছিল। মীরের কারণ জিজ্ঞেস করলে সমীর বলে, সব মানুষ এক, আমরা কি কোনো চোর? 1.5 ঘন্টা বাসে ঝুলে ঝুলে আসতে হয় যাতে চেনা জানা কেউ দেখে না ফেলে। বাইরে বসলে পুলিশরা জিজ্ঞাসাবাদ করে। মীরা তাকে শান্ত করে। সমীর মীরাকে বলে, কাউকে কিছু না বলে আমার সাথে চলো। মীরা বলে, আমি বাবা মাকে না বলে কিভাবে যাব? তুমি একবার তাদের সাথে কথা তো বলো। সমীর বলে, তারা তোমাকে জিন্স পরতে দেয় না আর আমার সাথে তোমাকে বিয়ে দেবে। সমীর মীরাকে তার সাথে চলে আসার জন্য জোর করতে থাকে। মীরা তাকে কোনো জবাব দেয় না। এরপর রাতে বিশ্বাস গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছিল। তখন সেখানে পুনমের বাবা এসে তাকে জিজ্ঞেস করে, পুনমকে কখনোই পাওয়া যাবে না, তাই না? বিশ্বাস তাকে কোনো জবাব দিতে পারে না। তার ফলে পুনমের বাবা সেখান থেকে চলে যায়। এরপর বিশ্বাস তার ফ্যামিলি নিয়ে একটা যাত্রাপালা দেখতে যায়। ওই যাত্রাপালা দেখতে মীরাও এসেছিল তার মায়ের সাথে। মীরা তার মায়ের হাত ধরে অনেক ইমোশনাল হয়ে যায়। এদিকে বিশ্বাসও এই কেস সলভ করতে না পেরে অনেক আপসেট ছিল। তখন একজন কনস্টেবল তাকে ফোন করে জানায় যে 2টি নাম্বার বন্ধ ছিল, তার মধ্যে একটা নাম্বার 20 সেকেন্ডের জন্য অন হয়েছিল। সেই নাম্বার ট্র্যাক করা হচ্ছে। এর পেছনে যে আছে সে কাল আপনার সামনে থাকবে। পরদিন মীরা সমীরের সাথে পালিয়ে যায়। সমীর মীরাকে নিয়ে একটি লজে ওঠে। সেখানে সমীর মীরাকে স্ত্রী হিসেবে পরিচয় দেয়, কিন্তু মীরা তার ফ্যামিলির কাউকে না জানিয়ে আসায় সে কাঁদতে শুরু করে। সমীর মীরাকে বলে, তুমি তো লাল শাড়ি নিয়ে এসেছো, আমাকে একটু পরে দেখাও, বউয়ের সাজে তোমাকে কেমন লাগে। মীরা এতে রাজি হয় না, কিন্তু সমীর জোর করায়। এরপর সে শাড়িটা পরতে রাজি হয়। এরপর মীরা লাল শাড়ি পরে সমীরের সামনে আসে আর সমীর তাকে দেখে তার দিকে এগিয়ে যায়। তাদের দুজনের মধ্যে ইন্টিমেট দৃশ্যের অবতারণা হয়। কিন্তু এইদিকে পুলিশ ওই সিমের মালিককে তুলে এনে পুনম, মালতী আর সন্ধ্যার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু ওই লোকটি কিছুই জানতো না। তখন পুলিশ তাকে থাটিয়ে চড় মারে। কনস্টেবল তার ফোন চেক করে দেখে ওই সিস্টেমটি নেই। লোকটি বলে, ওই দিন আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল আর আমার ইমার্জেন্সি কল করার ছিল, তাই আমি আমার ফোনের সিম আমার ফ্রেন্ড কোস্তভ পান্ডের ফোনে ঢুকিয়ে কল করেছিলাম। পুলিশ তখন কোস্তভ পান্ডেকে তুলে আনে। এরপর কনস্টেবল কোস্তভের ফোন বিশ্বাসকে দিয়ে বলে, এই ফোন থেকে মালতী আর সন্ধ্যাকে কল করা হয়েছিল। বিশ্বাস কোস্তভকে চড় মেরে বলে, মেয়ে পাচার করিস? কোস্তভ বলে, একটি লোকের সাথে তার বাইকের ধাক্কা লেগেছিল, ওই লোকটির সাথে তার মারামারি শুরু হয়। এদিকে ওই লোকটি মার খেয়ে কনস্টেবলকে জানায় যে ওই দিন কোস্তভের বাইকে সেও ছিল। তারা দুইজন ওই লোকটির সাথে মারামারি করেছিল। ওই লোকটির বাইকের পেছনের নেতার পোস্টার ছিল। এরপর ওই লোকটি চলে যায়, কিন্তু তার ফোনটি সেখানেই পড়েছিল। কোস্তভ ওই ফোন তুলে নিয়ে বন্ধ করে দেয়। এরপর সে সেটা আর ইউজ করেনি, শুধু কালই একবার ইউজ করেছে। কোস্তভ বলে, এই ফোনটা তার নয়। কোস্তভের ফ্রেন্ড বলে, আমরা কাল নেতাজির কাছে ক্ষমা চেয়ে নিব। মাহাতো বিশ্বাসকে বলে, গাধারা ভাবছে যে নেতা তাদেরকে অ্যারেস্ট করিয়েছে, বলছে নেতার ফটো ছেড়েছে বলেই তাদের নামে কমপ্লেন করা হয়েছে। বিশ্বাস এটা শুনে দ্রুত তার কেবিনে গিয়ে কবিতার দেওয়া ফটোগুলো চেক করে। সেখানে একটা ছবিতে কিছু বাইক ছিল, যেখানে একটি বাইকের নেতার পোস্টার লাগানো। এইটা দেখে বিশ্বাসের সন্দেহ হয়, তাই সে দ্রুত ওই ছবির লোকটির কাছে গিয়ে বলে, দেখো তো এই বাইক কিনা? ওই লোকটি বাইকটি দেখেই বলে, হ্যাঁ স্যার। কোস্তভ একমত হয়। এরপর বিশ্বাস মাহাতোকে বাইকের ডিটেলস বের করতে বলে আর কবিতাকে থানায় থাকতে বলে। এরপর মাহাতো ওই বাইকের মালিকের ফটো সহ সব ডিটেলস বের করে বিশ্বাসকে দেয়। লোকটির নাম ছিল রাজকুমার। এইখানে লোকটির ছবিও দেখানো হয়। ওই লোকটি আসলে সমীর ছিল। এর মানে সমীর হলো সব কিছুর মাস্টার মাইন্ড। বিশ্বাস কবিতাকে রাজকুমারের ছবি দেখালে কবিতা বলে, এইটাই সূর্য। বিশ্বাস সমস্ত পুলিশকে রাজকুমারের ব্যাপারে সমস্ত ইনফরমেশন কালেক্ট করতে বলে। পরদিন আমরা দেখি রাজকুমার মানে সমীর কেক আর ফুল নিয়ে ওই নেতার পোস্টার লাগানো বাইক নিয়ে একটি বাড়িতে যায়।
সে ওই বাড়িতে বেল বাজায় আর সুম্মি বলে ডাক দেয়, কিন্তু কেউ সাড়া দেয় না। এতে সে ভয় পেয়ে ভেতরে ঢুকে সুম্মিকে খুঁজতে থাকে। তখন বাইরে থেকে সুম্মি ঘরে ঢোকে। সমীর তাকে দেখে খুশিতে জড়িয়ে ধরে, আর এইখানে জানা যায় যে সুমিত্রা সমীরের স্ত্রী। সমীর তাকে অনেক ভালোবাসে, তার একটি ছেলেও আছে। এরপর সমীর সুমিত্রার সাথে সময় কাটায়। পরদিন সকালে মাহাতো বিশ্বাসকে জানায় রাজকুমার একজন টিচার ছিল, সে 2টা বিয়ে করেছে। প্রথম বউ রোভাতে থাকে আর অন্যজন ভাদুইতে, কিন্তু রাজকুমার বেশিরভাগ সময় সেকেন্ড ওয়াইফ সুমিত্রার সঙ্গে থাকে। মজার ব্যাপার হলো 2 স্ত্রী একে অপরের ব্যাপারে জানে। মহিলা কনস্টেবল জানায় কোনো মেয়ের মিসিং কমপ্লেন নেই, না রিভাতে আছে না ভাদুইতে। মেয়েদেরকে সে অপহরণ করে, কিন্তু নিজের বাড়ি থেকে দূরে নিয়ে গিয়ে। কনস্টেবল বলে, আমার মনে হচ্ছে আবারও রং নাম্বার লেগে গেছে। তার মহল্লায় তার ব্যাপারে খারাপ কিছু কেউই বলেনি, উল্টো সবাই এমনভাবে প্রশংসা করে যেন সে বড় মহাপুরুষ। সে একজন টিচার, কিন্তু জিজ্ঞেস করলে কেউ বলে বিহার, কেউ বলে বেনারস, বা কেউ বলে মির্জাপুর থেকে এসেছে। বিশেষ রাজকুমারের ফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করে। মাহাতো বলে বন্ধু নেই, সে অনেক বিচিত্র লোক। কোস্তভের বলা হ্যান্ডসেট ছাড়া তার মেয়েদের সাথে কোনো কানেকশন পাওয়া যায়নি, তাকে অ্যারেস্ট করবো কোন চার্জে? বিশ্বাস বলে আর কোনো রাস্তা নেই, তাকে ইভটিজিং এর মামলা অ্যারেস্ট করবো। এরপর বিশ্বাস কবিতাকে দিয়ে রাজকুমারকে অ্যারেস্ট করানোর প্ল্যান করে। কবিতা একটি শরবতের দোকানে দাঁড়ায়, যেখানে রাজকুমারকে সে ডেকেছে। কবিতার চারপাশে পুলিশ পাহারা দিচ্ছিল। রাজকুমার এলেই তাকে অ্যারেস্ট করবে। কবিতা দোকান থেকে 1 গ্লাস জুস খায়, এরপর সে অন্যদিকে যেতে থাকে। পুলিশও তাকে ফলো করতে থাকে। এরপর হঠাৎ করে রাজকুমার তার সামনে আসে। তাকে দেখে কবিতা কিছুটা ঘাবড়ে যায়। এরপর সে রাজকুমারকে নিয়ে জুসের দোকানে জুস খেতে যায়। বিশ্বাসও তাদেরকে পেছনে পেছনে ফলো করতে থাকে, কিন্তু হারিয়ে ফেলে। কবিতা বিশ্বাসকে ফোন করে, ঠিক তখনই ধাক্কা লেগে তার হাত থেকে ফোন পড়ে যায়। এতে কবিতা কিছুটা ভয় পায়, আর রাজকুমার কবিতাকে তার ফোন নিতে দেয় না। সে কবিতাকে জুসের দোকানে নিয়ে যায় আর মুসাম্বির জুস অর্ডার করে। দোকানদার বলে যে কবিতা তো মুসাম্বির জুস পছন্দ করে না, সে প্রায় সময় আমার কাছে এসে খায়। তখন রাজকুমার বলে, তুমি এখানে জুস খেয়েছো? রাজকুমার তাকে সন্দেহ করে। তখন তার পেছনে পুলিশ এসে দাঁড়ায়। পুলিশ দেখে রাজকুমার দৌড় দেয়, আর সেইখানে অনেক ভিড় ছিল, তাই পুলিশ তাকে সহজেই ধরতে পারে না। পুলিশ তার পিছু করতে থাকে, আর অবশেষে বিশ্বাস তাকে ধরে ফেলে। রাজকুমারকে থানায় ধরে আনা হয়। এরপর তার পোশাক খুলতে বলা হয়। রাজকুমারকে প্যান্ট খুলতে বললে সে বলে, আমি নিচে কিছু পরিনি। তবুও তাকে প্যান্ট খোলানো হয়। বিশ্বাস বাকি কনস্টেবলকে বলে এই পর্যন্ত 7টি মেয়েকে বিক্রি করা হয়েছে, আর সে নিরপরাধী হওয়ার নাটক করছে। মাহাতো বলে তাকে মারলেই কাজ হবে। বিশ্বাস বলে মারলেও সে মুখ খুলবে না। আগামী 48 ঘন্টা তাকে ঘুমাতে দেওয়া যাবে না, আর খাবারও দেওয়া যাবে না। ইভটিজিং এর মিথ্যা কেসে তাকে অ্যারেস্ট করেছি। সে 4 দিনে মুখ না খুললে 6 দিনে সে ফ্রি হয়ে যাবে। এরপর একটি কনস্টেবল রাজকুমারকে একটি শর্ট প্যান্ট পরতে দেয়। রাজকুমারকে ঘুমাতেও দেওয়া হয় না, সে ঘুমাতেই তার মুখে পানি ছুঁড়ে মারা হয়। এরপর পুলিশ রাজকুমারের 2 স্ত্রীর বাড়িতে গিয়ে সার্চ করে এবং সব ইনফরমেশন কালেক্ট করে। কনস্টেবল বিশ্বাসকে জানায় যে 2 স্ত্রীর কেউই জানে না যে রাজকুমারের জব নেই। 3 মাস আগে বড় একটি টিভি কিনেছে সে, আর এইসব সুমিত্রার বাড়িতে আছে। প্রথম স্ত্রীর ঘরে কিছুই নেই। মহিলা কনস্টেবল তার বাড়ি থেকে মেয়েদের গহনা উদ্ধার করে এনেছিল। সেগুলোর মধ্যে একটি ছিল পুনমের। বিশ্বাস ওই গহনা পুনমের ছবির কাছে নিয়ে যায়। ওই গয়নাটি ছবিতে পুনায় পড়েছিল। কনস্টেবল জানায় যে সুমিত্রা এসব গহনার ব্যাপারে জানতো না। এইসব রাজকুমার লুকিয়ে রেখেছিল আলমারিতে। এরপর পুলিশ রাজকুমারকে অন্য একটি জেলে নিয়ে যায়। সেখানে বিশ্বাস আর মাহাতো আসে। মাহাতো তার সামনে গয়নাগুলোর ছবি ফেলে, আর বিশ্বাস 24 ঘন্টার জন্য রাজকুমারকে বন্দি করতে বলে। রাজকুমার বলে কয়দিন ধরে কিছুই খাওয়া হয়নি, অন্যের প্যান্ট পরে আছে, ইনফেকশন হয়ে যাবে, একটু পানি তো খেতে দিন। বিশ্বাস তখন তার প্যান্টে পানি ছুঁড়ে মারে আর বলে, এতে প্যান্টও ধোয়া হবে আর চিপে পানিও খেয়ে নিতে পারবি, তোর 2 প্রবলেমই সলভ। এইটা শুনে মাহাতো হাসতে থাকে। এরপর রাজকুমারকে জেলে আটকে দেওয়া হয়। এরপর দীপাবলি চলে আসে। বিশ্বাস তার স্ত্রী আর বাচ্চাকে নিয়ে দীপাবলি সেলিব্রেট করে। রাজকুমারের ব্যাপারে জানতে পেরে তার প্রথম স্ত্রী তার জন্য কাঁদে। পরদিন পুলিশ স্টেশনে রাজকুমারের প্রথম স্ত্রী আর সুমিত্রা আসে। বিশ্বাস সুমিত্রাকে বলে, আপনার বিয়ে ক্যান্সেল হয়ে গেছে, কারণ প্রথম স্ত্রী থাকতে দ্বিতীয় বিয়ে সম্ভব না। সুমিত্রা বলে, তাহলে এটা ক্যান্সেল করুন। বিশ্বাস বলে, এতে কি যায় আসে, আপনারা 3 জনই তো জেলে যাবেন। এইটা শুনে তারা দুজনে বলে, আমরা কেন জেলে যাব? বিশ্বাস বলে, কারণ আপনারা যে মেয়েকে বিক্রি করেছেন তার বাবা এই শহরে আগুন লাগিয়ে রেখেছে। রাজকুমারের প্রথম স্ত্রী বলে, আমরা কিছুই করিনি। সুমিত্রা বলে, আমরা কোনো পরিবার তো নই, মেয়ে বিক্রির ব্যাপারে তুমি আর তোমার স্বামী জানো। রাজকুমারের প্রথম স্ত্রী বলে, মাসের 25 দিনই সে থাকে তোমার সাথে, আর আজ সে শুধু আমার স্বামী হয়ে গেল। সুমিত্রা বলে, তার স্বামী তাকে জিজ্ঞেস করুন, এমনিতেও আমাদের বিয়ে তো ক্যান্সেল, আমাকে শুধু আমার গহনা ফেরত দিয়ে দিন। এরপর তারা 2 জন গহনা নিয়ে চলে যায়। তারা রাজকুমারের জেলের সামনে দিয়েই যায়। সুমিত্রাকে রাজকুমার ডাকতে থাকে আর বলে, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সুমিত্রা তাকে পাত্তাই দেয় না আর চলে যায়। কিন্তু রাজকুমারের প্রথম স্ত্রী তার খোঁজ খবর নেয়। এইখানে বোঝা যায়
রাজকুমারের প্রথম স্ত্রী তার জন্য কিছুটা পরোয়া করে। এরপরে বিশ্বাস রাজকুমারের জেলে গিয়ে তাকে পুনম মিশ্রার ব্যাপারে জিজ্ঞেস করে। রাজকুমার বলে সে কে। বিশ্বাস তখন মাহাতোকে তার উপর হিউম্যান ট্রাফিকিং এর কেস লাগিয়ে দিতে বলে। রাজকুমার বলে আমি এসব কাজ করি না। বিশ্বাস বলে যে সুমিত্রা হয়তো করে। রাজকুমার বলে সুমিত্রা এসবে জড়িত নয়। বিশ্বাস বলে পুনম মিশ্রার গয়না তার আলমারিতেই পাওয়া গেছে। রাজকুমার বলে ওই গয়নাগুলো সুমিত্রার গয়না। তখন বিশ্বাস বলে কিন্তু প্রমাণ তো অন্য কিছু বলে। মাহাতো গাফফারের স্টেটমেন্ট কি ছিল? মাহাতো বলে রাজকুমার আর সুমিত্রা পুনমকে গাফফারের কাছে বিক্রি করতে যাচ্ছিল। এরপর বিশ্বাস বলে পুনম কোথায় বলে দেন, না হলে সুস্মিতা আর তুই দুইজনেই লম্বা সময়ের জন্য জেলে যাবি। আমি আজ খুশি নই কেন জানিস? কারণ সুমিত্রা বলেছিল আমাকে আমার গহনা দিয়ে দিন, এই লোকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। রাজকুমার বলে সুস্মিতা আমাকে অনেক ভালোবাসে। বিশ্বাস বলে তুই ডাল গোস্তের শখের মানুষ, কিন্তু সুমিত্রার কড়াইয়ে তুই শুধুই একটা এলাচির মতো। এটা আমি বলিনি, তোর সুমিত্রা বলেছে। এইটা শুনে রেগে রাজকুমার বিশ্বাসের কলার ধরে। বিশ্বাসও রেগে তাকে মারধর করতে থাকে। বিশ্বাস তাকে প্রায় মেরেই ফেলছিল, কিন্তু পরে সে নিজেকে সামলে নেয়। রাজকুমার হেসে বলে আমার 2টি পাঁজরের হাড় ভেঙে গেছে, এবার আপনি সাসপেন্ড হবেন। বিশ্বাস বলে যেদিন তোর পাঁজর ভাঙব ওই দিন তুই কথা বলার অবস্থায় থাকবি না। এরপর রাতে সুমিত্রাকে রিমান্ডে নেওয়া হয়। সুমিত্রার চিৎকার শুনে রাজকুমার পাগল হয়ে যায়। সে চিৎকার করে সুমিত্রাকে ডাকতে থাকে। সে বলতে থাকে সুমিত্রাকে মারবেন না স্যার। কিছুক্ষণ পর আহত সুমিত্রাকে রাজকুমারের সামনে দিয়ে নিয়ে যাওয়া হয়। এতে রাজকুমার অনেক কষ্ট পায়। সে রাত জেগে বসে থাকে আর তার চোখে এইবার অন্যরকম একটা জেদ দেখা যায়। পুলিশ এসে তাকে বলে এখন ঘুমানো এলাও, ঘুমিয়ে পড়। কিন্তু রাজকুমার বলে ওপরওয়ালার সঙ্গে কথা বলছি। এরপর রাজকুমারকে বিশ্বাসের কাছে নিয়ে যাওয়া হয়। বিশ্বাস একটি কাগজ তার সামনে রেখে বলে এইটা সুমিত্রার কনফেশন। এইটা দেখে রাজকুমার বলে এটার কোনো প্রয়োজন নেই। সুমিত্রাকে আমি ভালোবাসি। ডালগোস্তের শখ অবশ্যই আছে, কিন্তু সুমিত্রা আমার ভালোবাসা। রাজকুমার বলতে শুরু করে পুনম মিশ্রা সারাফির দোকানে কাজ করত। সস্তা রূপার গহনা বাজারে পাওয়া যায়। রাজার মুকুট তো আর তারা বানাতে পারে না। দুই বোনের এমনই অবস্থা ছিল যে পুনমের বয়স 28 হয়েছিল, কিন্তু কেউ তাকে বিয়ে করতে রাজি ছিল না। আমি 2টি ভালো কথা বলেছি আর সে অনেক জোরে আই লাভ ইউ শুনতে পেয়েছে। ফোনে যখন সবকিছুই হয়ে যায় তখন আমি তাকে পালিয়ে বিয়ে করার জন্য প্রপোজ করি। 2-3 দিন ড্রামা করেছে, কিন্তু পরে রাজি হয়েছে। এরপর আমরা পালিয়ে ক্রান্তিবাগ বাস স্টপেজে নেমে যাই আর একটা হোটেলে রাত কাটাই। এরপর আমি বলেছি এক গুরুজির সাথে দেখা করাবো। সে আমাকে শুধু আমার স্ত্রীর সঙ্গে দেখা করাতে বলতো। এতে সে রাজি হয়ে যায়। এরপর আমরা বাস স্টপে বসে ওয়েট করছিলাম। তখন আমি তাকে বলি আমার ভয় করছে, তুমি যদি প্রেগনেন্ট হয়ে যাও। সেও ভয় পেয়ে যায়। সে কিসে ভয় পায় এসব আমি বুঝতে পারি। আমি তাকে বলি ভয় পেও না, আমার কাছে আয়ুর্বেদিক ওষুধ আছে। একটু কষ্ট হয়, সমস্যা নেই, বাথরুমে গিয়ে খেয়ে নিও, কোনো লজ্জা হবে না। সে লজ্জা পেয়েই বাথরুমে যায়। এরপর রাজকুমার বলে আসলে সস্তা রূপাকে চকচক করানোর জন্য সায়ানাইড ইউজ করা হয়। ওই ওষুধ সায়ানাইড ছিল। আমি বাথরুমের বাইরে ওয়েট করি 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা। এরপর আমি বুঝতে পারি কাজ হয়ে গেছে। তখন আমি হোটেলে এসে জিনিস প্যাক করে বাস স্টপে একা এসে বাস ধরে সুস্মির কাছে চলে আসি। বিশ্বাস এইসব শুনে অনেক অবাক হয়ে যায়। সে রাজকুমারকে সেখান থেকে নিয়ে যেতে বলে। পরদিন পুলিশ বিশ্বাসকে বলে 5ই অক্টোবর 2009 বাস স্টপে 5 নম্বর টয়লেট থেকে একটি বডি পাওয়া গিয়েছিল কিনা। বিশ্বাস তাকে জিজ্ঞেস করে তাকে কি চেনা গেছে। পুলিশ বলে কোনো জিনিস সাথে ছিল না, তাই বডি চেনা যায়নি। সেখানে বরফ ছিল না, ডেড বডি পচে যাচ্ছিল। বিশ্বাস বলে মিস্টার সাহেবকে কথা দিয়েছিলাম 15 দিনের মধ্যেই তার মেয়েকে ফিরিয়ে দেব। এরপর বিশ্বাস মিস্টার বাড়ি গিয়ে বলে আমি আপনার মেয়েকে ফিরিয়ে দিতে পারছি না, আমাকে ক্ষমা করবেন। পুনমের বাবা তাকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর পুনমের বাবা পুনমের মাকে বলে মরে গেছে তোমার পুনম। এরপর রাতে বিশ্বাস রাজকুমারকে তুলে সেই বাস স্টপেজে নিয়ে যায়। রাজকুমার কিভাবে এসব করেছে সব বলে দেয়। এতদিন যত মেয়ে গায়েব হয়েছে রাজকুমারী নিজের পরিচয় বদলে তাদের সঙ্গে প্রেমের নাটক করে আর শেষে সায়ানাইড দিয়ে তাদেরকে মেরে ফেলে। এমনকি মীরাকেও সে একইভাবে মেরে ফেলেছে। রাজকুমার এইসব কিছু স্বীকার করে। এত কিছুর পরও তার মধ্যে অনুশোচনা ছিল না। সে গাড়িতে বিশ্বাসকে বলে খিদে পেয়েছে, একটা ধাবায় নিয়ে যান, খাবার খাই। পুলিশরা তাকে নিয়ে ধাবায় যায়। সেখানে ডাল, গোস্ত আর রুটি অর্ডার করে। রাজকুমার অনেক মজা করে খাচ্ছিল। এইভাবে নিশ্চিন্তে খেতে দেখে সব পুলিশ অবাক হয়ে যায়। মাহাতো তাকে বলে তাদেরকে মারার কি প্রয়োজন ছিল। এইটা শুনে রাজকুমার কোনো রিয়াকশন দেয় না। বিশ্বাস রাজকুমারের দিকে আগুনের চোখ নিয়ে তাকায়। বিশ্বাস তাকে বলে তুই একটা রাক্ষস। পরদিন পুলিশ রাজকুমারকে কোর্টে নিয়ে যাচ্ছিল। গাড়িতে রাজকুমার বলে আমি রাক্ষস নই, আমি বাজ পাখি। বাজ পাখির জীবন 70 বছরের, কিন্তু 35 বছরের পর তাদের পাখা দুর্বল হয়ে যায়। সে উঠতে পারে না, শিকার করতে পারে না। এরপর একটি পাহাড়ে গিয়ে নিজের পাখা ভেঙে ফেলে। নতুন পাখার জন্য 1 মাস অপেক্ষা করে, কিন্তু ওই 1 মাস
সে অনেক ভয় থাকে, কারণ ওই সময়টা সে নিজেই শিকারে পরিণত হতে পারে। আর যখন নতুন পাখা গজায় তখন আবারও ৩৫ বছর আরামে কেটে যায়। এখন আমার ওই 1 মাস চলছে। কোর্টে জজ বলে, মিস্টার রাজকুমার, আইনের হাত অনেক লম্বা, আপনি যদি চান তাহলে এই কোর্ট আপনাকে একজন উকিল দেবে। রাজকুমার বলে, জজ সাহেব, যেহেতু সিদ্ধান্ত হয়েই গেছে আমি ক্রিমিনাল, তাই আমার কোনো উকিলের প্রয়োজন নেই। আমার নিজের কেস আমি নিজেই লড়তে চাই। রাজকুমার বলে, এই কেস চলাকালীন সময় সুমিত্রাকে যেন কোর্টে ডাকা না হয়। জজ এতে তাকে পারমিশন দিয়ে দেয়, আর বাইরে মিডিয়া জড়ো হয়েছিল, পুলিশ তাদেরকে সামলায়। কনস্টেবল জেলের ভেতর রাজকুমারকে লয়ের বিভিন্ন বই পড়তে দেয়। বিশ্বাসও পুরো চেষ্টা করতে থাকে রাজকুমারকে দোষী প্রমাণ করার। সে বিভিন্ন হোটেল আর বাস স্টপেজে খোঁজ নেয়। সব হোটেলের লোকেরাও বলে যে রাজকুমারকে তারা রুম দিয়েছিল। এরপর ওই কোর্টের সিন দেখানো হয় যেখানে রাজকুমার নিজেই নিজের লয়ার ছিল। একটি লোক পুনমের পোশাকের বর্ণনা দিলে সে বলে, আমি তাকে দেখেছিলাম। রাজকুমারের প্রতিপক্ষ বলে যে তার স্টেটমেন্ট একদম ঠিক, আর তাকে 5 অক্টোবর রাজকুমারের সঙ্গে দেখা গেছে। রাজকুমার তখন ওই লোককে জিজ্ঞেস করে, আপনি কয়টার সময় আমাদেরকে বাস স্টপেজে দেখেছেন? লোকটি বলে, 6:30টার দিকে। রাজকুমার বলে, ইওর অনার, নোট করুন, 7টার আগে রবার্টসগঞ্জ থেকে ক্রান্তিবাগে কোনো বাসই আসে না। জজ বলে, সে কি বলেছে যে পুনম রবার্টসগঞ্জের বাস থেকে নেমেছে? রাজকুমার জিজ্ঞেস করে, তাহলে কোন বাস থেকে নেমেছে? লোকটি বলে যে সে দেখেনি। রাজকুমার তখন বলে, সে শুধু সেটুকুই জানে যা তাকে শিখিয়ে দেওয়া হয়েছে। জজ বলে, তিনি পুনমকে আপনার সঙ্গে দেখেছেন, এইটা ম্যাটার করে, কোর্টের সময় নষ্ট করবেন না। রাজকুমার জজকে সরি বলে। এরপর সে বিশ্বাসের দিকে তাকিয়ে হাসে। এতে বিশ্বাস অনেক রেগে যায়। রাজকুমার অনেক বুদ্ধি দিয়ে এই কেস লড়ছিল, তাই বিশ্বাস তার ক্লাসমেটদেরকে ডেকে আনে। রাজকুমারের ক্লাসমেট বলে, আমরা একসাথে ফুটবল খেলতাম আর পড়াশোনা করতাম। তার ব্রেন অনেক ভালো ছিল, ছোট ছোট সবকিছুর উত্তর সে পরিষ্কার মনে রাখত। সবার দুর্বলতার কমতিও সে জানত, তাই কেউই কখনোই তার সাথে কোনো কিছুতে জিততে পারেনি। এরপর দিন কোর্টের লজে রিসেপশনিস্টকে আনা হয়। সেখানে ক্রিমিনাল লয়ার তাকে জিজ্ঞেস করে যে রেজিস্টার খাতায় কি নামে রাজকুমারকে বুক করা হয়েছে। ওই রিসেপশনিস্ট বলে, নিজের নাম পার্স কুমার আর মেয়েটির নাম পুনম কুমার অ্যাজ ওয়াইফে রেজিস্টার হয়েছে। লয়ার জজকে বলে, ওয়াইফ হিসেবে রেজিস্টার খাতায় তার লেখা আর ডায়েরিতে লেখা হ্যান্ডরাইটিং 90% ম্যাচ করে। এরপর লয়ার হ্যান্ডরাইটিং এক্সপার্ট দিয়ে রিপোর্ট পেশ করে। এর মানে প্রমাণ হয় যেদিন পুনম মিস্টার খুন হয়েছে সেদিন রাজকুমার তারই সাথে ছিল। বিশ্বাস তখন কোর্ট থেকে বাইরে এসে ফোনে মাহাতোর সঙ্গে কথা বলে। মাহাতো বলে, সব সাইনাইড ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করেছি, কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। বিশ্বাস তাকে আরও চেষ্টা চালাতে বলে। মাহাতো বলে, 150 মানুষের সঙ্গে কথা হয়েছে। বিশ্বাস বলে, তাহলে এটা ছেড়ে দেই, আপনি বাড়ি চলে যান। মাহাতো তখন বিশ্বাসকে সরি বলে। এরপর বিশ্বাস আবার কোর্টরুমে হাজির হয়। রাজকুমার কাঠগড়ায় দাঁড়িয়ে বলে, হ্যাঁ, ওই দিন আমরা দুজন এক রুমে ছিলাম। আমরা অ্যাডাল্ট ছিলাম আর কোনো জোর জবরদস্তি ছিল না। আমরা স্বেচ্ছায় ছিলাম, কোনো আইন ভাঙিনি। সে আমাকে বিয়ে করতে চাইছিল কিন্তু আমি চাইনি। এটা আমি তাকে বুঝিয়েছিলাম কিন্তু সে বোঝেনি, সে চলে গিয়েছিল। এরপর সে কি করেছে আমি কিছুই জানি না। রাজকুমার ইমোশনাল অ্যাক্টিং করে বলে, তাকে বিয়ে করিনি মানে এই নয় যে আমি তার পরোয়া করতাম না। আমার নিজেরই ভালো লাগছে না আজ সে এখানে নেই। কখনো কখনো মনে হয় যদি পুনম এখন আসে তাহলে 1 মিনিটে প্রমাণ হয়ে যাবে যে আমি কিছুই করিনি। এইটা বলে রাজকুমার কাঁদতে থাকে। এইসব শুনে রেগে পুনমের বাবা কোর্ট থেকে বেরিয়ে যায়। বিশ্বাসের চোখে তার জন্য অনেক রাগ ছিল। এরপর আমরা দেখি রাতে পুনমের বাবা তার ফ্যামিলিকে বলে, পুনম আমাদের নাক কেটে দিয়েছে, বিয়ে না করেই ফুলসজ্জা করতে গিয়েছিল, তাকে তাই না খোঁজাই ভালো। আর রিপোর্ট লিখো, দুনিয়ার সামনে তামাশা লাগিয়ে দিয়েছে এসব করে। পুনমের মা বলে, তাকে বিষ দিয়ে মেরে ফেলেছে। না জানি কতই কষ্ট হয়েছে আমার মেয়েটার, বিষ খাওয়ার সময় এখন আমাদেরও চলে এসেছে। এইটা বলে রেগে সে উঠে যায়। এদিকে মাহাতো একটি পূজারীর কাছে যায়। পূজারী বলে, রাজকুমার এখানে এসেছিল নিজের পাপ ধুতে। সে বলেছিল সে একটি মেয়ের সাথে রাত কাটিয়েছে এবং এরপর তাকে বিষ দিয়ে মেরেছে। পরদিন ওই পূজারীকে কোর্টে আনা হয়। পূজারী কোর্টে এসব বলে আর রাজকুমার জজকে বলে যে পূজারী মিথ্যে বলছে, এটা আমি প্রমাণ করে দেব। রাজকুমার পুনম মিস্টার পোস্টমর্টেম করা ডাক্তারকে কোর্টে আনে। এরপর ডক্টরকে জিজ্ঞেস করে, আপনার কি মনে হয় মেয়েটির সাথে কোনো জোর জবরদস্তি হয়েছিল? ডক্টর বলে, তার শরীরে এমন কোনো দাগ পাওয়া যায়নি। রাজকুমার বলে, কোনো সিগন্যাল পেয়েছিলেন? ডক্টর বলে, না। এই এভিডেন্স আপনি পাননি নাকি দেখেননি? ডক্টর বলে, যেই পরিস্থিতিতে বডি পাওয়া গেছে, যখন বডি পাওয়া যায় তখন বাথরুমের দরজা ভেতর থেকে লাগানো ছিল আর বডি পুরোপুরি পচে গিয়েছিল। এতে স্পষ্ট প্রমাণ হয় যে বিষ খেয়ে সে আত্মহত্যা করেছে। রাজকুমার মেয়েটির সাথে তার ইন্টিমেসি আর খুনের বিষয়টি মিথ্যা প্রমাণ করে এটাকে আত্মহত্যা হিসাবে শো করে। এতে বিশ্বাস রেগে সেখান থেকে চলে যায়। বাইরে ক্রিমিনাল লয়ার বিশ্বাসকে কথা শোনায়। সে বলে, সব সিস্টেমের 12টা বাজিয়ে রেখে দিয়েছেন, পোস্টমর্টেম টেস্ট পর্যন্ত সলভ করতে পারেননি, মার্ডারকে সুইসাইড ঘোষণা করতে হয়েছে। কোন দিকে মনোযোগ দেবেন আপনারা? এইটুকু ওষুধ 10-12 জনের প্রাণ নিতে পারে, এতই সহজ। মুদি দোকানে পাওয়া যায় এই সাইনাইড, এত সহজে কি কেউ কিনতে পারে এটা?
এইসব শুনে বিশ্বাস গাড়ি নিয়ে তার স্টেশনে চলে আসে। রাজকুমারের প্যান্টের পকেট থেকে পাওয়া ইথারের বোতল বিশ্বাসের কাছে ছিল। বিশ্বাস কনস্টেবলকে বলে, এই বোতলের সাথে সায়ানাইডের কোনো কানেকশন আছে? কনস্টেবল বলে, এইটা কিভাবে সম্ভব? এটা তো ইথারের বোতল, ফরেন্সিক রিপোর্ট আছে। বিশ্বাস তাদেরকে ওই বোতল আবারও টেস্ট করতে বলে। ওই বোতলটি যে দোকান থেকে নেওয়া হয়েছিল সেটা খুঁজে বের করে বিশ্বাস সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। দোকানদার বলে, আমি বিষ বিক্রি করি না, আমি শুধু আতর বিক্রি করি। বিশ্বাস তার দোকান চেক করে সেখানে একটি গহনার দোকানের কার্ড পায়। বিশ্বাস জিজ্ঞেস করে, জুয়েলারির বিজনেস কি তোর বাবা চালায়? দোকানদার বলে, হ্যাঁ, বাবার জুয়েলারির দোকান আছে। এরপর বিশ্বাস দোকানদারের বাবাকে তুলে আনে। লোকটি বলে, রাজকুমার সোনা ধোলাইয়ের কাজ শিখেছিল, এরপর বাইরে বেরিয়ে সে নিজেই এর বিজনেস শুরু করেছে। বিশ্বাস জিজ্ঞেস করে, এইটা কবের ঘটনা? লোকটি বলে, 2004-2005 সালে একবার 2টা সায়ানাইড নিতে এসেছিল। পরদিন ওই লোকটিকে কোর্টে পেশ করা হয়। লোকটি শুরুতে রাজকুমারের বিরুদ্ধে সাক্ষী দিল। রাজকুমারের বুদ্ধির প্যাচে পড়ে সে আবার পোল্টি খায় এবং বলে পুলিশ তাকে মারধর করে এসব স্বীকার করিয়েছে। এতে বিশ্বাস অনেক হতাশ হয়ে যায়। রাজকুমারের প্রতি তার ক্ষোভ আরও বেড়ে যায়। বিশ্বাস রাতের বেলা রাজকুমারকে মারার জন্য জেলে যায়, কিন্তু তাকে গুলি করতে পারে না। এরপর বিশ্বাস বাড়ি চলে যায়, আর বিশ্বাস প্রচুর আপসেট ছিল। সে তার স্ত্রীকে বলে, আমি আর জেলে রাজকুমারকে মারতে গিয়েছিলাম, কিন্তু মারিনি। আমি ওই 19 জন মেয়েকে ন্যায় বিচার পাওয়াবো। রাজকুমারকে হাঁটু মুড়ে বসে তার দোষ স্বীকার করতে হবে, তাকে অনুতপ্ত হতেই হবে। এরপর বিশ্বাস পুলিশ স্টেশনে গিয়ে সেখানে বোর্ড টানানো সব মেয়েদের রিপোর্ট আর লজের কাগজপত্র দেখছিল। রাজকুমার এক একজনকে এক এক হোটেলে নিয়ে যেত। তার মনে পড়ে কনস্টেবল বলেছিল রাজকুমার রঞ্জনাকে চন্দ্রালীর দেবলোক লজে নিয়ে গিয়েছে। সে মাহাতোকে ডাকে। বিশ্বাস তাকে বলে, রাজকুমার তার কনফেশনে দেবলোক লজের কথা মেনশন করেছিল, কিন্তু দেবলোক লজ কেউই চেনে না। অন্য এক কনস্টেবল বলে, লজের নাম দেবলোক না, নমস্কার। সে এই নামে বারবার কনফিউজ হয়ে যায়। বিশ্বাস বলে, না, সে নাম নিয়ে কখনোই কনফিউজ ছিল না, সে আপনাদেরকে কনফিউজ করেছে। পুলিশ বলে, রেজিস্টারের কপিও আমাদের কাছে আছে। বিশ্বাস জিজ্ঞেস করে, এই দেবলোক লজটা কোথায়? পুলিশ তাকে জানায়, দেবলোক আসলে নেই। বিশ্বাস বলে, লজ তো আছে, এই পূর্বাঞ্চলে যত লজ আছে সবগুলোর ডিটেলস চাই। কনস্টেবল বলে, শহরে অনেক লজ আছে। বিশ্বাস তখন ইনফো চায়, আর পুলিশ বলে, রাত তো 3টা বাজে। বিশ্বাস তবুও তাদেরকে কাজে লাগিয়ে দেয়। মাহাতো তাকে বলে, টোটাল 3টি দেবলোক আছে, বেনারসি, ভিন্দ্রাচাঁদ আর প্রলাবরে। বিশ্বাস তাদেরকে ধন্যবাদ জানায়। পরদিন সকালে বিশ্বাস মাহাতোকে নিয়ে দেবলোক লজে যায়। সেখানে রিসেপশনে রাজকুমারের ছবি দেখালে রিসেপশনিস্ট বলে যে রাজকুমার এখানে এসেছিল। এরপর বিশ্বাস সেখানকার থানায় যায় আর সেখানে কোনো মেয়ের লাশের ব্যাপারে কোনো রিপোর্ট করা হয়েছে কিনা তা চেক করে। পুলিশ তাকে বলে যে এই রকম কোনো রেকর্ড নেই। বিশ্বাস তাকে জিজ্ঞেস করে, ওই সময় বাস স্টপেজে যার ডিউটি ছিল তার রেকর্ড তো আপনার কাছে আছে? সেখানকার পুলিশ যখন বিশ্বাসকে ওই পুলিশের রেকর্ড দেখায়, এরপর ওই রাতের ডিউটিরত পুলিশকে বিশ্বাসের সামনে ডাকা হয়। ওই পুলিশ বলে, তার পরিচয় দেয়া সম্ভব না, তাকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছিলাম, সে অচেতন ছিল। এইটা শুনে বিশ্বাস জিজ্ঞেস করে, সে বেঁচে ছিল? পুলিশ বলে যে সে বেঁচে ছিল। এইটা শুনে বিশ্বাস একটা আশার আলো দেখতে পায়। এরপর বিশ্বাস ওই হসপিটালের ইনফরমেশন নিয়ে সেখানে যায়। পেশেন্টের নাম শালু, কে নীলিমা নামের একজন নার্সের আন্ডারে ছিল। বিশ্বাস আর মাহাতো ওই নার্সের কোয়ার্টারে যায় আর তার সঙ্গে দেখা করে। নীলিমা তাকে বলে, শালু ছোটবেলা থেকেই ওষুধে ভয় পেত, তাই সে শুধু চেটে ওষুধ ফেলে দিত, যার ফলে সে অনেকদিন অসুস্থ ছিল। এরপর সে সুস্থ হয় আর 1.5 বছর আগে তার বিয়ে হয়, যার একটি বাচ্চাও আছে। বিশ্বাস নীলিমাকে জিজ্ঞেস করে, শালুকে কোথায় পাওয়া যাবে? নীলিমা বলে যে শালু কারোর সঙ্গে দেখা করতে চায় না, সে অনেক কষ্টে বাঁচতে শিখেছে। যদি তার স্বামী তার আসল নামও জানতে পারে তাহলে ঝামেলা হবে। বিশ্বাস শালুর আসল নাম জিজ্ঞেস করে, আর এরপর সিন কাট হয়ে যায়। বিশ্বাস শালুর সঙ্গে দেখা করতে যায়, আর এইখানে দেখা যায় এই শালু আর কেউ নয়, মীরা। মীরা বলে, আমার জীবন নিয়ে অনেক স্বপ্ন ছিল, কিন্তু সেই সব নষ্ট করে দিয়েছে। আমার প্রতিদিন ভয় করে কবে আমার জীবনের সব সত্যি আমার সামনে আসবে আর আমার জীবন এলোমেলো হয়ে যাবে। বিশ্বাস বলে, সত্যিকে তো তার ভয় পাওয়া উচিত, তোমার নয়। অন্যায় সেই করেছে, ভুগছো তুমি। কোর্টে আসতে চাইছো না কেন আমি বুঝতে পারছি না। নিজেকে তুমি শাস্তি দিও না, নিজের খেয়াল রাখো। এরপর বিশ্বাস তাকে একটি খাম দিয়ে চলে যায়। ওই খামের ভেতর খুন করা সব মেয়েদের ছবি। মীরা এইসব দেখে কাঁদতে শুরু করে আর সমীরের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে। মীরা সমীরকে সত্যিই ভালোবেসেছিল। মীরার সংসার অনেক সুখের ছিল, কিন্তু মেয়েদের খুনের বিষয়টি নিয়ে সে অনেক আপসেট ছিল। একদিন মীরা তার স্বামীকে সবকিছু জানিয়ে দেয়, কিন্তু তার স্বামী তাকে বলে, সমাজের জন্য তুমি শালুই থাকবে। এদিকে বিশ্বাস অনেক আপসেট ছিল। বিশ্বাস তার বসকে বলে, আমি আরো ইন্টারোগেট করতে চাই। এমন এক রাক্ষসকে যদি ফ্রড কেসে জেলে ঢুকতে হয় তাহলে আমাদের ইউনিফর্ম খুলে ফেলা উচিত। যদি দুনিয়ায় এমন নিয়ম চলতো তাহলে আমাদের ইউনিফর্ম পরারই প্রয়োজন পড়তো না। বিশ্বাস বলে, 19 জন মেয়ে। তাদের বস বলে, প্রতিশোধ নিও না। এরপর কোর্টের দিন চলে আসে।
কোর্টে ক্রিমিনাল লয়ার বলে, আমি লজ্জিত কারণ এই রাক্ষস আমাদের সোসাইটিতে বেরিয়ে এসেছে। লজ্জিত কারণ একে বাধা দিতে পারিনি, বাঁচাতে পারিনি 19টি মেয়েকে। লজ্জিত ওই 19টি পরিবারের জন্য যারা আজও অন্যায়ের বিচার পায়নি। যদি এই কোর্ট 5 বছরের শাস্তি শোনায় শুধুমাত্র ফ্রডের কারণে, তাহলে আমরা লজ্জিত হব। কিন্তু এটা কখনোই হবে না, কারণ রবার্টসগঞ্জের পুলিশ দিনরাত এক করে দিয়ে এই রাক্ষসকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছে। আমি ধন্যবাদ জানাতে চাই ওইসব মানুষকে যাদের কারণে আজ এই 19টি পরিবার ন্যায় বিচার পাবে। আর এর জন্য আমি আমার লাস্ট উইটনেসকে ডাকতে চাই। আমার শেষ উইটনেসের নাম শালু ওরফে মীরা। তখন কোর্টে কনফিডেন্সের সাথে মীরা প্রবেশ করে। তাকে জীবিত দেখে রাজকুমারের মাথায় আকাশ ভেঙে পড়ে। মীরা এখানে আসার আগে বিশ্বাসকে মেসেজের বিষয়টি জানিয়েছিল। মীরা কনফিডেন্সের সাথে উইটনেস বক্সে গিয়ে রাজকুমারের দিকে তাকায়। মুভির শেষ দৃশ্যে বলা হয়, মীরার সাহস আর বিশ্বাস, ভগবতের নিরলস প্রচেষ্টার ফলে রাজকুমার সিরিয়াতির সব অভিযোগে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়, যার মধ্যে একটি মামলায় মৃত্যুদণ্ড অন্তর্ভুক্ত ছিল। এই মামলাগুলো নিম্ন আদালতে নিষ্পত্তি হতে দীর্ঘ 14 বছর সময় লেগেছিল। রাজকুমার ন্যায় বিচার বিলম্বিত করার জন্য হাইকোর্ট ও সুপ্রিম কোর্টেও চেষ্টা করে এবং এক পর্যায়ে রাষ্ট্রপতির কাছে দয়া ভিক্ষাও করে, কিন্তু লাভের লাভ কিছুই হয় না। আর এই থেকে প্রমাণ হয় সাহস এবং প্রচেষ্টা সবসময় অন্যায়ের বিরুদ্ধে জয়ী হয়। তো প্রিয়জনেরা, এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। কাহিনীটি আপনাকে শোনাচ্ছিলাম আমি সাইফ। আজকের ভিডিও কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আজকে বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো মুভির কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয়জনের খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ।